ডাকিনীর কাছে, তারপরেই আমি হয়ে উঠব। নিজের মাসির এমন কর্মকাণ্ড দেখে নীলের শরীরের ভেতর কেমন যেন একটা হতে থাকে। তার মানে মাসি আমার বাবা মাকে? না না না, এ হতে পারে না, বের করতেই হবে। তারপর নীল এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখতে পায় একটা পুরানো টাঙ্ক খাটের তলায় রয়েছে। সেই টাঙ্কটির গায়ে ধুলো পড়ে গেছে এবং মরচে ধরে তা বিকট দেখতে লাগছে। নীল খুব ধীরে ধীরে টাঙ্কটিকে খোলে। টাঙ্কটি খুলতেই নীল দেখতে পেল এই তো সেই ডায়েরিটা। নীল ডায়েরিটা নিয়ে তার ঘরে চলে যায় আর একটা জায়গায় লুকিয়ে রাখে। নীল দাদা, জানো আমার মা আমাকে না শুধু বকে। আচ্ছা, তোমার মাও কি তোমাকে খুব বকতো? না রে ভাই, মায়েরা তো সন্তানদের ভালোর জন্যই তাদের বকে। আমার মা বাবা তো অনেক আগেই আমায় ছেড়ে চলে গেছে। কোথায় চলে গেছে নীল দাদা? ওই আকাশে। তারপর নীল বেরিয়ে যায় সেই ঘর থেকে। সেদিন রাত্রিবেলা রাতুল তখন ঘুমোচ্ছে। ডায়েরিটা বের করলো নীল। একটা কালো কাপড়ে মরা মোটা ডায়েরি। কাপড় থেকে বের করে নীল দেখলো তার ওপরে একটা চক্র। এই চক্রটিকে ঘোরালেই মনে হয় ডায়েরিটা খুলে যাবে। নীল ডায়েরির ওপরে থাকা চক্রটিকে আলগা করে ঘোরাতেই ডায়েরিটা খুলে যায়। ডায়েরির প্রতিটা পৃষ্ঠায় এরকম রক্ত আর মানুষের চুল আটকানো রয়েছে কেন? এসব দেখে ভয় পেয়ে যায় নীল। দু একবার ঢোক গিলে নীল সেই ডায়েরির দিকে একভাবে চেয়ে রইল, যেন কোনো এক অদৃশ্য টানে নীল সম্মোহিতভাবে ডায়েরিটিকে দেখতে লাগলো। এমন সময় নীলের পাশে জ্বলা একটা ক্ষীণ মোমবাতি থেকে কিছু তরল মোম তার হাতের ওপর পড়তেই তার ঘোর কেটে গেল। ডায়েরির মধ্যে এসব কি? নীল তার হাতটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেল ডায়েরির দিকে। ওই পৃষ্ঠাতে আটকানো একটা চুলের গোছা তুলে দেখতে লাগলো। এখানে আমার মায়ের নাম লেখা। তারপর নীল পরের চুলের গোছাটা তুলল। নীল কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এখানে তো আমার বাবার নামও লেখা। কিন্তু এই ডায়েরির মধ্যে এসব আসলো কি করে? তারপর নীল পরপর কয়েকটা চুলের গোছা তুলে দেখতে পায় তার প্রত্যেকটার নিচে একটা করে নাম লেখা রয়েছে। সেগুলো অবশ্য নীলের অচেনা। নীলের হাত পা তখন কাঁপতে শুরু করেছে। সে এদিক ওদিক তাকাতে থাকে বারবার। তার মনে হতে থাকে সে যেন এক মায়া জালের মধ্যে জড়িয়ে পড়েছে। এসবের মানে কি? পৃষ্ঠায় পৃষ্ঠায় রক্ত, মানুষের চুল আর নাম লেখা। এগুলো তো দেখে মনে হচ্ছে এগুলো কোনো মৃত ব্যক্তির রক্ত। এসব কথা ভাবতে ভাবতে নীলের শরীর অবশ হয়ে আসে। তাকে যেন চারিদিক থেকে অনেক প্রশ্ন ঘিরে ধরেছে। কি কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব আমার সাথে? এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ নীল দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি। কে কে ওখানে? সেই ছায়া মূর্তিটার দিকে একটু এগিয়ে যেতেই নীল দেখলো ছায়া মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। এসব হচ্ছেটা কি? না, মাসির কাছ থেকে আমাকে এসব জানতেই হবে। নীল তার মাসির ঘরের দিকে পা বাড়ালো, কিন্তু মাসির ঘরে গিয়ে সে দেখতে পায় মাসি তো ঘরে নেই। এত রাতে কি মাসি ওই বাড়ির পেছনে? এই কথা ভেবে এক মুহূর্তের জন্য সারা শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ বয়ে গেল। ভয়ে ঠক ঠক করে কাঁপছে নীল। তবুও নীল নিজেকে ওই নিরালা বাড়ির দিকে যাওয়া থেকে আটকাতে পারল না। কোনো কিছু না ভেবেই সে হন্তদন্ত হয়ে ছুটতে থাকলো ওই নিরালা বাড়ির পেছন দিকে। নীল সেই বাড়ির সামনে এসে পৌঁছতেই
তার সারা শরীর যেন কেমন অবশের মতো হয়ে গেল। না না, আমার ভয় পেলে চলবে না, আমায় এগোতেই হবে। চারিদিকের অন্ধকার যেন ঘিরে ধরল নীলকে। সে কোনো দিকে তাকানোর সাহস পেল না। নীলের মনে হতে লাগলো কোনো মায়াবী জাল যেন তাকে পেঁচিয়ে ধরেছে। অনেক কষ্ট করে সে নিজের দেহ সামনের দিকে এগিয়ে নিয়ে গেল এবং সেই নিরালা বাড়ির পেছন দিকে গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে নীল দেখতে পেল মাসি এখানে, এই অবস্থায়। কামিনী দেবী একটা কুয়োর সামনে বসে যজ্ঞ করছে এবং সেই কুয়ো থেকে উঠে এসেছে বিশাল এক ডাকিনী। কি বিভৎস চেহারা তার! তার দিকে তাকানো মোটেই সহজ কাজ নয়। তার চোখের ভেতরটা পুরো কালো গর্তের মতো, তাতে কোনো মনি নেই। তার চুলগুলো বিশাল লম্বা আর নখগুলো কেমন যেন ধারালো, আর তার রক্তমাখা জিভটা সামনে ঝুলছে। কামিনী দেবী সেই ডাকিনীর পুজো করে চলেছে। তার সামনে সাজিয়ে রেখেছে অনেকগুলো পাত্রে রক্ত আর মাংস। হে ডাকিনী দেবী, আর কি করলে তুমি সন্তুষ্ট হবে? রক্ত! আমি নিজের বোন, তার স্বামী, আরো 21 জন মানুষ ও 30টি পশুকে হত্যা করে তোমার সৃষ্টি করেছি দেবী। তোমার সন্তুষ্টির জন্য আমি সব করতে পারি। কার রক্ত মাংস সেবন করতে চাও তুমি দেবী? তোর ছেলের রক্ত মাংস পান করতে চাই। তোর ছেলের, পারবি? হ্যাঁ, পারবো। এই বিশ্বের শক্তিশালী কালো জাদুর সাধিকা হওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। তারপর ডাকিনী তার জিভটা বের করে রক্ত মাংসগুলো খেতে আরম্ভ করলো। তারপর খাওয়া শেষ হলে ডাকিনী তার মুখে লেগে থাকা রক্তটা জিভ দিয়ে চেটে আবার কুয়োর ভেতরে চলে গেল। আমি এত বছর ধরে যখন মানুষের রক্ত মাংস সমর্পিত করতে পেরেছি, অপেক্ষা করতে পেরেছি, তখন শেষবারের মতো নিজের ছেলেকেও সমর্পণ করব ডাকিনীর কাছে। তারপরেই আমি হয়ে উঠব। নিজের মাসির এমন কর্মকাণ্ড দেখে নীলের শরীরের ভেতর কেমন যেন একটা হতে থাকে। তার মানে মাসি আমার বাবা মাকে? না না না, এ হতে পারে না। কিন্তু কিন্তু আমি আসল সত্য খুঁজবো কি করে? না, এসব আর ভাবতে পারছে না নীল। সে কান্নায় ভেঙে পড়েছে। অন্যদিকে আতঙ্ক তার মনের মধ্যে জমাট বেঁধেছে। কি হচ্ছে এসব? নীল কেমন পাগলের মতো বলতে লাগলো, কিন্তু এত রহস্যের ভিড়ে আমি আসল সত্য খুঁজে পাবো কিভাবে? কিন্তু মাসি যে বলল কাল রাতুলকে। না, আমার ভেঙে পড়লে চলবে না। এই রহস্যের উদ্ঘাটন আমায় করতেই হবে। সবকিছুর বিনাশ করতে হবে, বাঁচাতে হবে রাতুলকে। সেই ডায়েরি, হ্যাঁ ওই ডায়েরি আমার চাই।